প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি খেলাধুলা এনটিভির সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে। অনুষ্ঠানের পুরোটা জুড়ে থাকবো আমি নাসিমুল হাসান। অনেক বড় একটা স্বপ্ন নিয়ে ওমানে পাড়ি দিয়েছিল বাংলাদেশ, কিন্তু বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচেই ধাক্কা খেল বাংলাদেশ। কেন এমন হলো, আজকের গ্যালারিতে সেই আলোচনাই করব। গ্যালারি স্টুডিওতে আছেন দুজন অতিথি, আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তারেক আজিজ ও হান্নান সরকার। আপনাদের দুজনকে স্বাগত গ্যালারি স্টুডিওতে। ধন্যবাদ। তারেক আজিজ, বাংলাদেশ দলের এই হার নিয়ে হতাশ গোটা দেশ, হতাশ ক্রিকেটাররাও। গতকাল সংবাদ সম্মেলনে বিমর্ষ ছিল বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশের এই হারটাকে একজন সাবেক প্লেয়ার হিসেবে কিভাবে দেখেন? আমি আপনাকে প্রথমে একটা কথা ক্লিয়ার করি যে হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ এবং সর্বসময় আমি বাংলাদেশ। সো আমার কাছে যেটা মনে হয়েছে যে ম্যাচে আমরা যে ভুলগুলো করেছি সে থেকে কম ভুলগুলো স্কটল্যান্ড আপনার করেছে, এবং দিন শেষে যে জয় পরাজয়ের যে বিষয়টা থাকে সেই জায়গাটা আমি বলবো যে আমাদের থেকে বেটার ক্রিকেট খেলে আপনার স্কটল্যান্ড ম্যাচটাকে জিতেছে, বাট এটা আমাদের জন্য প্রত্যাশিত ছিল না। একটু যদি থামাই আপনাকে, বেটার ক্রিকেট বোঝাতে মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি 53 রানে আপনার 6টা উইকেট ফেলে দিলাম, অলমোস্ট গলাটা টিপে ধরেছি, সেই জায়গা থেকে ওরা ম্যাচটা বের করে আনলো, মানে এই জায়গায় ওরা ওদের বেটার ক্রিকেটটা কোথায়? আপনি যদি মনে করেন যে 140 রান টি-20 ক্রিকেটে অনেক বড় রান, তাহলে আপনি তাহলে টি-20 ফরম্যাটে আপনার খেলার ব্যাপারে 6টা উইকেট নিয়ে নিয়েছেন। এটা ক্রিকেটে হয়, এটা ক্রিকেটে হয়। এবং যে মিস্টেকগুলো আমরা করেছি, আপনি দেখেন, আপনি যেটা বলছেন 6টা পড়ার পরে যে ধরনের বোলিং করা দরকার ছিল এবং যে স্পেলগুলোতে আমরা, আপনি যদি দেখেন যে মুস্তাফিজ একটা রান দিয়েছে একটাতে, বাকি 31 রান দিয়েছে কিন্তু লাস্ট 3 ওভারে। তাসকিনের ক্ষেত্রে যেটা হয়েছে, ইউ ওয়াজ ফায়ার আপ ওপেনিংয়ে আপনার, বাট সেকেন্ড স্পেলে এসে 18তম আমরা যেটা বলেছি যে ওভারটাতে তিনি বল করেছেন, এগুলাতে যে জিনিসগুলো আপনার ফুটে উঠেছে, আপনি দেখছেন ল্যাক অফ ডিসিপ্লিন, বোলিংয়ের একটা জায়গায় অন্তত বল করে। আপনি যদি দেখেন যে ফার্স্ট বলে উইকেট, যে বলটাতে তাসকিন উইকেট পেয়েছে সেটাও কিন্তু আপনার মারার বলই ছিল, বাট আমি বলবো মিস টাইমিংয়ের জন্য হয়েছে। পরবর্তী যে রানগুলো সে দিয়েছে, আপনি দেখেন একটা সঠিক প্ল্যানিংয়ে বল করা দরকার ছিল, কিন্তু তার বলের যদি আপনি টোরা স্পেসটা দেখেন, দেখবেন যে স্পটগুলা কিন্তু এলোমেলো, এবং সেই জায়গাটাই আমরা মার খেয়েছি এবং দিন শেষে এই কারণে আপনার 140 এ প্ল্যানিং এর অভাব যেটা বলা হচ্ছে। হান্নান সরকার, আপনার কাছে মনে হয়েছে গতকাল টিম ম্যানেজমেন্টের কোনো প্রভাব ছিল এই ম্যাচে? আমার কাছে তো সেরকম কিছু মনে হয়নি। মানে বিং এ ক্যাপ্টেন অধিনায়ক রিয়াদ যেভাবে বোলিং হ্যান্ডেলটা করেছে, ইটস ভেরি পোর, মানে খুব পোর মনে হয়। দু একটা জায়গায় আসলে, যেমন আফিফের যখন আমরা প্রেশার, যেটা বললেন যে 53 রানে 6 উইকেট ফেলেছে 11.3 ওভারে, 13 নম্বর ওভারে আমরা আফিফকে দেখেছি। ওই জায়গাটা একটু সারপ্রাইজ হয়েছিলাম, হয়তো বা ওই সময় মাহমুদুল্লাহর মাথায় কি কোনো রিল্যাক্সেশন চলে এসেছিল আমি জানি না, বাট আফিফ ওই সময়টায় কেন এসেছে আমি জানি না, এটা একটা পয়েন্ট। আরেকটা, তাসকিনকে আমরা সাধারণত জানি যে 15-16 ওভারের মধ্যেই তার স্পেলটা শেষ করে ফেলা হয়, মানে ডেথ ওভারে কখনো তাসকিন অতটা সাকসেসফুল না, 5 ওভারের আগেই শেষ করে ফেলা হয়। কেন করা হয়? ডেথ ওভারে যারা বোলিং করে তাদের কিছু কন্ট্রোলিং পাওয়ার লাগে বোলিংয়ে, যেটা হলো ইয়র্কার ভালো মারা, ওয়াইড ইয়র্কার হতে পারে, উইকেটে উপর ইয়র্কার হতে পারে, ভেরিয়েশন হতে পারে ডিফারেন্ট। ওই জিনিসগুলো তাসকিনের একটু কম রয়েছে, আমরা জানি তার গতিটাই মেইন মানে অস্ত্র। তো সেই জায়গাটায় ডেথ ওভারে সাধারণত ওই জিনিসটা করা হয়। তো একটা বিষয় হলো কি, মানে ডেথ ওভারে কিন্তু একই ভালো লাইন লেন্থ মেনটেন করে বল করলেই হয় না, সেখানে বেশ কিছু ভেরিয়েশনের দরকার হয়। যে এই দু একটা জায়গায় আমার মনে হয় যে বোলিং ডিপার্টমেন্টে, মানে স্পেশালি ফার্স্ট ইনিংসে আমাদের ভুলগুলো হয়েছে, আমার চোখে পড়েছে। বাট শুরুটা যেটা হয়েছিল চমৎকার, কিন্তু আমরা সেটা ধরে রাখতে পারিনি। এটা কিন্তু শুধু কালকে হয়েছে তা না, আমরা এর আগে 2টা ম্যাচ দেখিনি, যে 2টা ম্যাচ ওয়ার্ম আপ ম্যাচ, সেখানেও কিন্তু এই সিনারিও আমরা জানি হয়েছে। আমরা শ্রীলঙ্কাকে 79 রানে সম্ভবত 6 উইকেট ফেলে দিয়েছিলাম, সেখানে তারা ওই 6 উইকেটে ফেলার পরে ওই বাকি 4 উইকেটে ম্যাচ জিতে বের হয়েছিল। সো সেকেন্ড ওয়ার্ম আপ ম্যাচে আমাদের একই সিনারিও দেখেছি, লাস্টের 5-7 ওভারে কিন্তু এরকম রান হয়েছে। দ্যাট মিনস এটা গত 3টা ম্যাচে হয়েছে। আমরা 2টা ম্যাচ টিভিতে দেখিনি বলে আমরা হয়তো অত ডিটেলে যেতে পারছি না, বাট গতকালকের ম্যাচে আমরা এটা লাইভ দেখলাম। সো এই জায়গাটা আমার মনে হয় যে বিশাল চিন্তার বিষয়। এখন একটা জিনিস কি ঘটনা ঘটেছে, সেটা হলো ইমপ্লিমেন্টের জায়গাটায় আমরা ভালো করতে পারিনি। কেন পারিনি, এই প্রশ্নটা আমি কিন্তু এই ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে গত 2টা সিরিজ যখন হোমে খেলাম, তখনই আমি বিভিন্ন জায়গায় এবং আপনার সঙ্গে একটা শোতে বলেছিলাম যে আমি বোলিং নিয়ে বেশি ওয়ারিড। কেন ওয়ারিড? ব্যাটিং উইকেটে বলাররা কী বল করবে? আপনি যদি কালকে ক্লোজলি খেয়াল করেন, মুস্তাফিজ যখন বোলিং করেছে, সে যেই লাইনটা মেনটেন করে লেন্থে হিট করছিল, যে লাইন এবং লেন্থ, লেগ স্ট্যাম্পের বাইরে বলটা আসছে, লেগ স্ট্যাম্পে হিট করছে, এই সেম লাইন লেন্থে কিন্তু সে বাংলাদেশে করেছে, এটা অফ স্ট্যাম্পের বাইরে কাট করে গিয়েছে। সো আমি কিন্তু এটাই মিন করেছিলাম যে ওই জায়গায় যেয়ে কিন্তু সেই কাটার বা সেই গ্রিপটা পাবে না, এবং সেখানে যেটা হয়েছে লাইন লেগ স্ট্যাম্পের উপর করে লেগ স্ট্যাম্পে এসেছে, ব্যাটসম্যান লেগ স্ট্যাম্পে হিট করেছে, যেটা বাংলাদেশে অফ স্ট্যাম্পের বাইরে গেছে, ব্যাটসম্যান টাইমিং করতে পারেনি। সো এই যে অ্যাডজাস্টমেন্টটা, এই জিনিসটা নিয়ে আমি ওয়ারিড ছিলাম, এবং কালকে কিন্তু সেটারই দেখলাম লাস্ট 7-8 ওভারে কিন্তু ওই জিনিসটাই না, কিন্তু মুস্তাফিজকে আমরা টোটাল আইপিএলে দেখলাম যে লাস্ট 2টা ওভার
ওর রাখতো। তো আইপিএলের যারা খেলে তারা তো অনেক কনফিডেন্ট অ্যাবাউট মোস্তাফিজুর রহমান। তো সেই জায়গায় আমি তাসকিনকে কেন আনবো? আমার এই প্রশ্নটার উত্তর তো মিলে নেই। না, কালকে আপনি যদি দেখেন ওভার কিন্তু অপশন কি ছিল, আপনার লাস্ট 4 ওভার করার ক্ষেত্রে মোস্তাফিজের 1 ওভার ছিল। কেন থাকবে সাইফুদ্দিন এটাই তো আমি বললাম, কিছু কিছু ছোট ছোট জায়গায় হয়তো বা ওয়ার্কআউট করার জায়গা রয়েছে, যেই প্ল্যানিংগুলো একটু হয়তো এক্সিকিউশনের ক্ষেত্রে ভুল হয়েছে। বলারদের অবশ্যই তাদের এক্সিকিউশনটা ভুল হয়েছে, পাশাপাশি ক্যাপ্টেন মাহমুদুল্লাহর কাছ থেকে আমরা আর একটু সবসময় আশা করি বেশি, কারণ তার ক্যাপ্টেন্সি সম্পর্কে সবসময় আমরা প্রশংসা করি। কালকে ওই জায়গায় দু একটা জায়গায় আমার মনে হয় একটু ভুল হয়েছে। 4 ওভারে কে বল করবে, লাস্ট 4 ওভার, এটা কিন্তু একটা কনক্রিট প্ল্যান থাকে। আমরা জানি সাইফুদ্দিন ডেথ ওভারে ভালো করে, মোস্তাফিজ করে। ওই 4 ওভার কিন্তু তাদেরই করাটা স্বাভাবিক ছিল, যেখানে আমরা তাসকিনের 1 ওভার দেখেছি। ওই জায়গাটায় মনে হয় একটু প্রশ্নবিদ্ধ হয়েছে। ওই জায়গাটা মানে 27 রান এসছে 2 ওভারে না, অলমোস্ট। সো ওই জায়গাটায় মনে কিছু এক্সিকিউশন ক্যাপ্টেনের ক্ষেত্রে, পাশাপাশি বলারদের ক্ষেত্রেও ঘটেছিল। ম্যাচ তো এখান থেকে আমরা ছিটকে গেলাম, তাই না আজিজ? আমি বলবো না ছিটকে গেছি, না না, মানে গতকালকের ম্যাচের কথা, মানে টুর্নামেন্ট থেকে না। না, আমরা যেটা ফিল করি যে ধরেন একটা দুটো ওভার কিন্তু টি-20তে যে কোনো বলারের উপর দিয়ে ঝড় যাবে, এটা আপনাকে রাখতেই হবে যে আপনাকে 4 ওভারে 14 রান 15 রান 16 রান দিয়ে পেস বলার বাড়িয়ে যাবে, এটা আশা করাটাও কিন্তু আমি বলবো যে তাহলে আপনি বুকার সরকে বাজ করছেন। এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং করেছে গ্রেস অ্যান্ড ওয়াইট। গ্রেস কি ব্যাটসম্যান? হ্যাঁ, ব্যাটিং করেছে। আপনি যদি দেখেন টি-20 ফরম্যাটে যেটা হয়, যে জায়গাটাতে আমি বলেছি যে 7 ওভারের যে ক্যামিওতে স্কটল্যান্ড যে অ্যাডভান্টেজটা নিয়েছে, আমরা কিন্তু ধরে নিয়েছি যে আর্লি স্টেজে আমাদের যে ব্যাটাররা আসবে তারা দে আর ক্যাপেবল একটা ফ্লাইং স্টার্ট দেওয়ার জন্য। বাট আনফরচুনেটলি অনেক দিন ধরে আমি যতটুকু ক্রিকেট খেলা বুঝি যে 6 উইকেট পড়ার পরে সাধারণত টেইল এন্ডের প্লেয়াররাই থাকে। নো, আপনি আইপিএলে যদি দেখে থাকেন তাহলে আপনাকে কিভাবে বলবেন 6 উইকেট পড়ার পরে টেইল এন্ডের ব্যাটসম্যানরাই 7 8 9, এখানে খুব ভালো ব্যাটসম্যান যে একদম স্বীকৃত ব্যাটসম্যান থাকে তা তো না। না, এখানে একটা আইপিএলে তো সাকিব সাথে ব্যাট করছে। না, এটা আসলে কি, আমরা স্কটল্যান্ড টিমটা সম্পর্কে খুব বেশি জানি না, এটা রিয়েলিটি মেনে নিতে হবে। টি20 মেবি, হ্যাঁ আমি জানি না, বাট ওদের যেমন আমরা ওদের ব্যাটিং নিয়ে অ্যানালাইসিস করার খুব বেশি সুযোগ পাইনি, তাদের ব্যাটসম্যানদের সম্পর্কে খুব বেশি জানি না। সো সে আসলে কি ব্যাটসম্যান নাকি অলরাউন্ডার নাকি শুধুই বলার, কারণ সে লেগ স্পিনও করে, বাট বেসিক্যালি সে ব্যাটসম্যান কাম লেগ স্পিনার, এটা তার ক্যারেক্টার দেখে আমরা বুঝলাম। হয়তো বা তার ব্যাটিংয়ের এগেনস্টে, যেমন আপনি যদি দেখেন শুরুতে আমরা যখন বোলিং করেছি প্রথম পাওয়ার প্লেতে, আমরা কিন্তু ওই ব্যাটসম্যানদের নিয়ে হোমওয়ার্ক করেছি। আপনি দেখেন ব্যাটসম্যানদের কিন্তু স্বাচ্ছন্দ্যে খেলতে দিনি, বিকজ তারা যে জায়গায় উইক সেখানে বল করেছে। আমি কথাটা কেন আনলাম, আপনি যখন ও ব্যাটিংয়ে গিয়েছে তখন কিন্তু তার উইক পয়েন্টটা সম্পর্কে আমাদের জানা ছিল না। এই কারণে আপনি দেখবেন বলাররা কিন্তু খুঁজে পাচ্ছিল না কোথায় বল করবে। আপনি দেখেন অনেক দিক দিয়ে শট খেলেছে, সো তার উইক পয়েন্টটা আমরা হয়তো ফাইন্ড আউট করতে পারিনি কালকের ম্যাচের জন্য। এই বিষয়গুলো এটা মানতে হবে যে বাংলাদেশের ক্যাপ্টেন্সির ফুল বোলিং হ্যান্ডেলিং এর কারণে ওরা স্কোরে 140 স্কোরটা গড়তে পেরেছিল, এটা আপনাকে মানতেই হবে। না, আমি তো সেটা প্রথমেই নির্দ্বিধায় স্বীকার করলাম যে হ্যাঁ ক্যাপ্টেন্সির কিছু জায়গায় ছিল, পাশাপাশি বলারদের এক্সিকিউশনের ক্ষেত্রেও কিছু, মানে ফার্স্ট ইনিংসের কথা আমরা বলছি, সেকেন্ড ইনিংসে পরে যাব। বাংলাদেশের দুজন পুরনো প্লেয়ার ছিল, নাম নিলাম না, তারা খেললেই বলতো যে কমিটেড, মানে বল আসার আগেই ব্যাট নিয়ে এখানে বসে থাকতো। কমিটেড ফ্রন্ট ফুট প্লেয়ার, দুজন খুব সিনিয়র প্লেয়ার। তো বাংলাদেশের ক্যাপ্টেনের ক্যাপ্টেন্সি দেখেও মনে হচ্ছে উনি কমিটেড, মানে এরপরে কে, মানে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন যে চেঞ্জ হয় ওই জায়গায় যে, মানে আমরা যদি ধোনিকে দেখি যেই কাজগুলো করে সেই রকম কোনো এক্সিকিউশন করতে তো আমি গতকাল না। দুদুল, আমি একটা জিনিস বলি, কমিটেড যদি থাকতো তাহলে মোস্তাফিজ এবং সাইফুদ্দিন লাস্ট 4 ওভার করতো, সে কমিটেড ছিল না, এটা আমি ইনশিওর করতে পারি, কারণ মোস্তাফিজের তাহলে লাস্টে 2 ওভার রেখে দিত, সিচুয়েশন বুঝে সে কিছু। বলিং হ্যান্ডেলটা দেখেন আপনি, তাসকিন আবার একজন মোস্তাফিজ করেছে, তারপর সাইফুদ্দিন আবার তাসকিন, এভাবে রোটেশনটা করেছে। মানে এটা কিন্তু টিম প্ল্যান ছিল। আপনি দেখেন পাওয়ার প্লেতে কিন্তু আমরা আমি তো সেই কথাই বলতেছি যে ইটস এ কমিটেড, মানে আমার যে গেম প্ল্যানটা ছিল, বাট সিচুয়েশন যদি আপনারা সেটা ডিমান্ড না করে আপনি চেঞ্জ করবেন না। না, কিন্তু কালকে কিন্তু শুরুতে সেই সিচুয়েশনটা যেটা করেছে সেটা কিন্তু সাকসেসফুল। আমি বলছি যে সিচুয়েশন অনুযায়ী কিন্তু চিন্তা করে মোস্তাফিজের 1টা ওভার ছিল লাস্টে ডেথ ওভারে, যে তাকে 3 ওভার করানো কিন্তু প্ল্যান নর্মালি থাকে না, সিচুয়েশন বুঝে তাকে 1টা ওভার আগেই করানো হয়েছিল। তো যেটা হয়েছে কিছু টি20 ক্রিকেট এবং যে ধরনের ক্রিকেট স্পেশাল টি20 ফর বাংলা রিয়াদ, আমার কাছে যেটা মনে হয় কিছু তো ভুল করেছে। আচ্ছা, তারিক যদি আমি আরেকটা জিনিস বলি যে নাইম শেখ 16 ম্যাচ খেলার পরে তাকে সম্মুখে খেলানো হলো, অনেকে অনেক ধরনের কথা বলে যে নেটে টাচে থাকে, এটা থাকে, সৌম্য প্র্যাকটিস ম্যাচে ভালো করেছে, কিন্তু সৌম্য মানে কালকের যে ব্যাটিংটা সৌম্যর, ওই জায়গায় ওই শর্টস খেলা প্লেয়ার ওখানে ছিল, এইটাকে কিভাবে দেখেন? না, আমরা একটু কিছুটা সারপ্রাইজ হয়েছি। ধরেন সৌম্যর ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, সৌম্য নো ডাউট বাংলাদেশ আপনার যে 15 জনকে সিলেক্ট করেছে, দে আর দ্য বেস্ট
বাংলাদেশের সেরা, এবং বেস্ট 11-এ টিম ম্যানেজমেন্ট যাকে মনে করবে তাকে খেলাতে পারে। বাট প্রবলেমটা হলো দেখতে হবে যে এই প্লেয়ারটা দিয়ে আমি যা চাচ্ছি সেটা আমি বের করতে পারছি কিনা, ফার্স্ট 6 ওভার হ্যাঁ আমি বের করতে পারছি কিনা, সেই জায়গাটায় কিন্তু সৌম্য চরমভাবে ব্যর্থ। আপনি যদি একটা জরিপ চালান এবং 100 পিপলের ভিতরে জিজ্ঞেস করেন যে আপনার টপ অর্ডারে সৌম্য আসবে কিনা, আপনি 99 জন কিন্তু বলবে যে সৌম্যকে তারা এই মুহূর্তে দেখতে চাচ্ছে না বিকজ অফ রিসেন্ট ফর্ম। কিন্তু বাট আপনি যেটা বলেছেন, একটা ছেলেকে আমরা 16টা ম্যাচ ধরে কনফিডেন্ট দিয়ে বেড়াচ্ছি, যেখানে আপনার রান করা ভেরি ডিফিকাল্ট, সেই জায়গাটা কিন্তু শুধুমাত্র স্ট্রাইক রেটটা একটু কম ছিল নাইমের, আদারওয়াইজ ইজ ব্যাটেড ওয়েল। বাট কি এমন হলো যে যখনই আপনি একটা ট্রু উইকেটে গেলাম, আপনি হঠাৎ করে আপনি আপনার যে প্ল্যানিংটা ছিল সেখান থেকে আপনি বলে দ্যাটস মিনস ইউ আর নার্ভাস। সে জায়গাটায় আমার একটু কথা, মানে আমি যেটা পার্সোনালি ফিল করি যে নাইমকে শুড বি, যাকে ম্যানেজমেন্ট সিলেক্ট করেছে তাকে আপনার মনে হচ্ছিল যে তাকে রাখা উচিত ছিল, মানে 1 আর 2 নাইমকে রাখা উচিত ছিল, বিকজ তাকে আমরা 16টা ম্যাচ তাকে কিন্তু এই ওয়ার্ল্ড কাপের বড় মঞ্চে পারফরমেন্সের জন্যই গ্রো আপ করেছি। বাট 2টা ম্যাচ দেখে কিন্তু আপনি আপনার যে জায়গাটা সেখান থেকে আপনি সরে আসলেন। দ্যাটস মিনস এই যে সিদ্ধান্তহীনতা, এই জায়গাটায় আমরা বারবার কিন্তু আমরা বলছি যে একটা বিষয় ছিল যেখানে হয়তো আরেকটু ফোকাস থাকলে মনে হয় বাংলাদেশ টিমের জন্য বেটার হতো। হান্নান তো ম্যানেজমেন্টের পার্টি না, একটা জিনিস কি আমার কাছে, আমার পার্সোনাল ওপিনিয়ন, সৌম্যকে খেলানোর যে বিষয়টা অনেক কঠিন একটা সিদ্ধান্ত ছিল। কারণ আপনি যদি দেখেন নাইমকে যেটা বললো যে গত 16টা ম্যাচ ওপেন করেছে এক সাইড থেকে, এবং সে মোটামুটি আমরা ধরে নিয়েছিলাম 1 নাম্বার ওপেনার হিসেবে সে থাকবে, সঙ্গে লিটন নাকি সৌম্য। তো লিটনকে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড বা লিটন এবং সৌম্যর মধ্যে লিটনকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, যেটা মানে অ্যাকসেপ্টেবল। বিষয় হচ্ছে সৌম্য নাকি নাইম। এখন আমার যুক্তিটা হচ্ছে টিম ম্যানেজমেন্ট ওয়ার্ম আপ ম্যাচগুলো দেখেছে, আমরা কিন্তু দেখিনি। নাইম কীভাবে আউট হয়েছে আমি জানি না, নাইমের ব্যাটিং অ্যাপ্রোচ কী ছিল আমরা জানি না। আমরা এই টিমের সঙ্গে, ওমান এই টিমের সঙ্গে ম্যাচটা দেখেছি টিভিতে, নাইম ভালো ব্যাটিং করেছে। স্ট্রাইক রেটের যে বিষয়টা লাস্ট 10টা ইনিংস কিন্তু খেলেছে মিরপুর উইকেটে, স্ট্রাইক রেট কমে আসবে, এটা খুবই স্বাভাবিক, ওইটা আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি। আমি খালি একটা জিনিস বিষয় হচ্ছে যে 16 ম্যাচ খেলে তাকে প্ল্যান করেছে, সেটা ঠিক আছে, কিন্তু লাস্ট 2টা ওয়ার্ম আপ ম্যাচে যদিও সৌম্য 3-এ ব্যাটিং করেছে, 3 নম্বর পজিশন ওপেনিং পজিশন অলমোস্ট সিমিলার ধরা হয়, এবং আর্লি উইকেট পড়লে সেটা ওপেনারই হয়ে যায়। সৌম্যর যে ইনিংস 2টা খেলেছে আমি দেখিনি, টিম ম্যানেজমেন্ট দেখেছে, কোচ দেখেছে, ক্যাপ্টেন দেখেছে, 26 বলে 34 রানের একটা ইনিংস, হ্যাঁ 2টা ইনিংসে 30+ করেছে। এবং ওই ইনিংসগুলো দেখার পরে আমি শিওর আগের দিন যখন মানে ম্যাচ টিম স্কোয়াড রেডি করবে, বেস্ট 11 রেডি করার জন্য বসেছে কোচ, ক্যাপ্টেন এবং আমাদের হাবিবুল বাশার, সুমন ভাই এখানে আছেন সিলেক্টর, তারা নিশ্চয়ই বসে বেস্ট 11টা রেডি করেছেন। সেখানে অনেক কাটাছেড়া, অনেক প্ল্যানিং করেই তারা সম্মুখে খেলিয়েছে। সো এখান থেকে বসে আমার ওই জাজমেন্টটা করাটা কঠিন, বাট ওভারঅল তারা কিন্তু অনেক অ্যানালিসিস করে বিশ্লেষণ করেই কিন্তু সিদ্ধান্তটা নিয়েছে। সো আমার মনে হয় যে আমরা ম্যাচটা সাকসেস না পাওয়ার পর, সৌম্য রান না করার পরে আমরা এই আলোচনাগুলো করছি, যখন ম্যাচটা শুরু হয়েছে আমার মনে হচ্ছে রাইট সিদ্ধান্ত। না, কিন্তু সৌম্য তো ক্রিকেট খেলছে অনেক দিন ধরে, সৌম্য যখন দেখলো যে স্কোয়াড লেগে তার প্লেয়ার আছে, বা সেই জায়গায় সে ওই শটটা, এই শটটা কিভাবে ফ্লিকটা দেয়, এটা খুবই ভ্যালিড পয়েন্ট। যে আসলে সৌম্যর এই ধরনের ইনিংস আমরা অনেক দেখেছি, যে জায়গায় ফিল্ডার সেখানে আউট হয়েছে, সবই তার শটই এটা ফেভারিট শটের একটা। এই জিনিসটাকে কন্ট্রোল করতে না পারলে এখন আসলে প্রশ্নবিদ্ধ হতে হবে। এখন হলো আসিয়ামে এই কেন এই ধরনের আউট হলো সেটাও ডিফারেন্ট ইস্যু, বাট বেস্ট 11 সিলেকশনের ক্ষেত্রে আমি আসলে খুব বেশি অ্যাগেনস্টে যেতে পারছি না। আর আউটের যে ধরনটা, এটা সৌম্যকে ব্লেম করতে হবে, বিকজ আসলে এর আগের বলে ওখান থেকে 6 মারলো, ওখানে ফিল্ডার নিল, ওইখানে আবার শর্ট খেলে আউট হলো। এই কন্ট্রোলিং না থাকলে আসলে ভরসাটা উঠে যাবে, এটা খুবই স্বাভাবিক। নাইমের একটা পজিটিভ দিক হচ্ছে সে কিন্তু অন অফে মানে ম্যাক্সিমাম ম্যাচ, আপনি যদি 5টা ম্যাচ খেলেন 3টা ম্যাচও 20+ রান করবে, এটা কিন্তু করছে। নাইমের এটা পজিটিভ দিক, যেটা আমরা ওপেনিং স্ট্রাগল করছি সেই জায়গাটা নাইম এই প্রায়োরিটিতে চলে আসতে পারে। এই সাকিবের 3 খেলা নিয়েও প্রশ্ন অনেকে তুলেছেন, মানে সাকিবের থেকে তো বেস্ট অপশন আর নাই। না, আমি এটার সাথে আসলে প্রশ্ন অনেকেই তুলতে পারে, বাট দেখতে হবে যে টিমের বেনিফিটটা আমি প্রথমেই বলেছি ইজ এ টিম গেম, কাকে দিয়ে আমার টিমের জন্য বেনিফিট আসবে সেটা খুব ইম্পর্টেন্ট। এবং আমরা মনে করি সাকিব এবং সাকিব যে জায়গাটায় আপনার খেলছে সেখানে অবশ্যই আপনাকে রেসপেক্ট করতে হবে। আপনি যদি দেখেন যে আইপিএলে হয়েছে কি, সে ব্যাটিংটা করার খুব বেশি সুযোগ পেয়ে, আমরা বলেছি যে প্রিপারেশনে যে জায়গাটা ছিল সে জায়গাটার সাথে আমরা যেখানে খেলতে গেছি সে জায়গাটার পার্থক্য আছে। এবং আপনি যদি দেখেন যে কালকে যে টাইমিংগুলো মিস টাইমিং হওয়ার একটাই কারণ কেন, এই অ্যাডজাস্টমেন্টটা, যেটা আমরা একটু ওরিড ছিলাম যারা আমরা খেলেছি এবং আমরা যারা এখন বসে কথা বলছি, আমরা ওরিড ছিলাম যে এই প্লেয়ারদেরকে কিন্তু খুব দ্রুত অ্যাডাপ্ট করতে হবে। সেই জায়গাটায় স্কটল্যান্ডের কাছে আমরা এমনিতে একটু মানসিক প্রেশার ছিলাম, বিকজ আমরা 2টা প্র্যাকটিস ম্যাচে হেরেছি। আমরা যতই মুখ দিয়ে বলি যে প্র্যাকটিস ম্যাচ হারা এটা কোনো যায় কিছু আসে যায় না, বাট হারাটা কিন্তু অলওয়েজ আপনার সংকেতটা কিন্তু ভালো নয়। কিন্তু সেইখান থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি যদি দেখেন যখন 140 হয়ে গেল, টিমটা যখন বাড়াচ্ছিল, তারা কিন্তু অলমোস্ট, আপনি যদি তাদের বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করে দেখেন যে তারা কিছুটা ডাউন ছিল,
এবং আপনি এটা খেয়াল করে দেখবেন আমাদের বাংলাদেশ যে team ম্যাচটা বাংলাদেশ টিমটা যে ম্যাচটা বুঝি আমাদের গ্রিপ হাত থেকে থেকে চলে গেল কিনা, বাট আর্লি যখনই আমরা দুইটা উইকেট আপনার পড়ে গেল, সাকিব অ্যান্ড মুশফিক যখন আপনার ট্রাই করেছে, আপনি দেখেছেন মুশফিক যেহেতু অনেকদিন রানে নেই, সেও কিছুটা সময় নিয়েছে, সাকিব কিছুটা সময় নিয়েছে, তারা 9 ওভার পর্যন্ত কিন্তু ইট ওয়াজ ওকে, আপনার গেমটা ঠিক ছিল, বাট 9, 10, 11, 12, 13তম ওভারে যে আমরা মাত্র একটা রান নিয়েছি, এবং আপনি দেখেন তারপরেই আমরা আমাদের মোস্ট ডিপেন্ডেবল যেখান থেকে এক্সেলারেটটা করতে হয়, আপনি 30+ টি20তে রান হওয়ার পরে আপনি যদি রিসেন্টলি আইপিএলকেও ফলো করে দেখবেন যে এখান থেকে সবাই একটা বড় রান করেছে 60-70-এর, তখনই স্কোরটা কিন্তু আপনার জন্য ইজি হয়েছে, বাট সেই জায়গাটা আমরা মিস করেছি, যার কারণে ফলশ্রুতিতে প্রেশারটা বিল্ড আপ হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো আপনি যদি দেখেন যে ডট বলের সংখ্যাটা কি পরিমাণ ছিল, সেই জায়গাটায় আমরা মনে করি প্রেশারটা যে রাইজ আপ হয়েছে। মেহেদী হয়তো ট্রাই করেছে, বাট ইট ওয়াজ টু না 40টার মতো ডট বল, মানে মুশফিক এবং সাকিবের মতো দুজন সিনিয়র ক্যাম্পেইনার থাকার পর ম্যাচটা আমাদের হাত থেকে বের হলো কেন? কারণ ম্যাচটা তো ওরা যদি আর 4টা ওভার থাকতো, ম্যাচটা তো তাহলে আমাদের অনুকূলে আসার কথা, মানে এরকম দুজন প্লেয়ার ছিল না। এটা আসলে রাইট যে আসলে এই দুজন প্লেয়ার মানে ক্যারি করেনি কেউ ইনিংসটা, মানে মুশফিক যখন রান করবে তখন আউট হয়ে গেছে, সাকিব সেট হওয়ার পরে যখন রান করার জন্য নিজেকে রেডি করেছে তখনই আউট হয়েছে। তো এটার অন্যতম কারণ কনফিডেন্স, মানে কনফিডেন্সটা আসলে তাদের খুব ভালো ছিল না। এই এখন পর্যন্ত সাকিব কিন্তু আইপিএলে ব্যাটিং করেছে এমন একটা পজিশনে যেখানে বল পেয়েছে হয়তো 1 ওভার বা 2 ওভার, এখান থেকে যাওয়ার আগে হোমে যে ম্যাচগুলো খেলেছে সেখানে আউট হয়েছে, মানে এইটা তো মিডিকের উপর দিয়ে এটা শর্ট বল, বাট ক্রিকেটে এরকম হয়, ক্রিকেটে যে এরকম কেউ আউট হয় না এটা কিন্তু না, 100% 6 মারারই বল, সে ট্রাইও করেছে, কিন্তু যে কনফিডেন্স আপনি যখন হয় কি ব্যাটসম্যানরা খুব কনফিডেন্স থাকে, সেটা অনেক দিকে গেল না, মানে বলটা তো মিডিকেট দিয়ে বেরিয়ে যেতে পারতো। সে আসলে ওই যে মানে সে যেটা করেছে এদিক দিয়েই 6 হওয়ার কথা, কিন্তু বলটা ঠিক মতো ব্যাটে মিডিল হয়নি, যে জায়গায় লাগার কথা সে জায়গায় লাগে, বিকজ কনফিডেন্সের অভাব। আমি দিন শেষে একটা কথা বলবো, ব্যাটসম্যান যখন কনফিডেন্ট না থাকে তখন আপনার অনেক শর্ট থেকে কন্ট্রোলে চলে আসে। মুশফিকের স্কুপটা খেলার অন্যতম কারণ হচ্ছে আপনি যদি দেখেন মুশফিক কিন্তু সোজা খুব বেশি রান করে না, ওর স্কোরিং জোন যদি দেখেন এই স্কুপে অনেক রান আছে না বাংলাদেশের, অনেক আমি সেটাই বলছি, আপনার ওর স্কোরিং অ্যাবিলিটি কোন জায়গাটায়, ও কিন্তু স্কোরিং শট হলো ডিপ মিড উইকেট, স্কোয়ার লেগ এসব জোন দিয়ে, বা এই যে ফাইন লেগ এসব জোন দিয়ে ও কিন্তু সোজা মারতে পারে, যেমন তামিম সোজা ভালো মারে, কিন্তু মুশফিক কিন্তু সোজা ভালো মারে না, আমি সোজা কনফিডেন্ট। সো মুশফিকের স্ট্রেংথ যেটা সেই জায়গায় সে খেলার চেষ্টা করছে। আমরা যদি পরের দিকে যদি আফিফ, মেহেদী বা নুরুল হাসান সোহান, সাইফুদ্দিন, এই 4 জনের কাছেও তো মোটামুটি মানে স্কোরিং অ্যাবিলিটি ছিল, যারা ম্যাচ বের করার সক্ষমতা রাখে অবভিয়াসলি, এবং আপনার তাদেরকে কিন্তু এই কারণেই নেওয়া হয়েছে। বাট আমরা আগেও আপনাকে বলেছি যে অ্যাডজাস্টমেন্টটা করা দরকার আমাদের প্রিপারেশনের জায়গা। আমরা কিন্তু অনেক দিন ধরে বলে আসছি যে প্রিপারেশনের যে জায়গাটা, সেই জায়গাটায় আপনার আমাদের আরেকটু নজর দেওয়া উচিত। এবং দেখেন ওখানে যে কিন্তু যে 6 ক্যাচ আউট হয়েছে, এটা না হলে তো আপনার কথাটা অন্যরকম হতো তখন, যে ওমানের সাথে যখন সোয়ান মেরেছে আপনারা বলেছেন দেখতে হবে আসলে খেলার সিচুয়েশন অ্যাট দিস মোমেন্ট, আপনার তার নার্ভটা কতটুকু শক্ত আছে, তার টাইমিংটা ঠিক হচ্ছে কিনা। এই ধরনের ট্রু উইকেটে যেটা হয়, যেটাও বলেছে যে আমরা যেমন এটা ফিল করি যে অ্যাডজাস্টমেন্টের যে বিষয়টা থাকে, এটা কিন্তু ব্যাটসম্যানের থেকে বলারের জন্য বেশি টাফ থাকে যখন ট্রু উইকেটে খেলা হয়, বিকজ তার লেন্থ, লাইন এবং তার যে ভেরিয়েশনের জায়গাটা, ওখানে তাকে অনেক স্টিক থাকতে হয়, নাহলে তাকে দিন শেষে খরচে বলার হইতেই হবে। বাট যেটা হয়েছে আপনি যদি আমাদের দেখেন, আমাদের ব্যাটসম্যানরা কিন্তু একটা চাপ নিয়েছে এই লোয়ার মিডিল অর্ডারটা, যে চাপটা তৈরি হয়েছে ডট বলের সংখ্যার কারণে, যেটা থেকে সবাই এসে বড় বড় 6 মারার প্ল্যান করেছে, যার কারণে আপনি দেখেন যে ক্যাচ আউটের সংখ্যাটা আমাদের বেশি। সেখানে আমরা আর একটু কুল অবস্থায়, আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি বলেছি আমরা একটু হারি ছিলাম, কুল অবস্থায় যদি আমরা এটাকে টেনে নিয়ে যেতে পারতাম। আপনি দেখেন টাইমিং কিন্তু হচ্ছে না, রিয়াদ কিন্তু ট্রাই করেছে, এবং না যে সে ট্রাই করেনি, বাট আমি বলেছি যে টাইমিংয়ের যে বিষয়টা, বিকজ অফ আমি যখন স্লো উইকেটে খেলে যে একটা ফাস্ট উইকেটে খেলতে যাব, যে বল স্লো উইকেটে খেলার জন্য আমরা ওয়েট করে খেলেছি, এই বলটা যেখান থেকে পড়ে আপনার কাছে আসবে সেটা আরো কুইক আসবে, যার কারণে যে টাইমিংয়ের যে বিষয়টা থাকে সেটার জন্য একটুখানি ধৈর্য ধরতে হবে। এবং সেই জায়গাটায় আমরা হয়তো স্কটল্যান্ড 9 বছর আগে হেরেছিলাম, 9 বছর পরে এসেও হারলাম, কিন্তু 99 ওয়ার্ল্ড কাপে তো এই স্কটল্যান্ডের বিপক্ষে নান্নু ভাইয়ের 50-তে আমরা ম্যাচ জিতলাম। মানে এখানে ছিল, এই টিমে ছিল গ্রেইম হিক নামে একটা মানে সুপার প্লেয়ার, যে পরবর্তীতে ওডিআই টি20 দিস ইজ টি20 অবশ্যই না, সেটাই টি20 ক্রিকেটে আসলে এনিবডিজ ম্যাচ হয়ে যায়, সেটাই হয়েছে কালকে আমার মনে হয়। এখন বাংলাদেশের মানুষজন বা দর্শকরা একটু শঙ্কা করছে ওমানের সাথে আমরা জিতবো কি জিতবো না, কারণ তাদের হাতে জিশানের মতো স্পিনার আছে, যিনি আগের ম্যাচে 4টা উইকেট নিয়েছেন। আপনার কাছে কি মনে হয়? ভালো বলার, কিন্তু বোলিংটা করেছে কার এগেইনস্টে সেটাও দেখতে হবে। পাপুয়া নিউ গিনি যে ব্যাটসম্যানরা আসলে অনেকদিন পরে খেলছে,
বা তারা এক্সপিরিয়েন্সের জায়গা থেকে অনেক পিছিয়ে এবং স্পিন হ্যান্ডেলিং ক্ষমতা তাদের কম। আমি বলবো না আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো খেলে, বাট জিসান হয়তো বা বাংলাদেশের সঙ্গে এতটা সাকসেসফুল হবে না আমার ধারণা, বিকজ আমাদের ব্যাটসম্যান যারা রয়েছে তারা স্পিন এই ধরনের স্পিন রেগুলার খেলে অভ্যস্ত। এক্সট্রাঅর্ডিনারি বলার না, লাইক রশিদ খান এক্সট্রাঅর্ডিনারি বলার, ওরকম এক্সট্রাঅর্ডিনারি কোনো বলার মনে হয়নি। ভালো ম্যাচ হবে, কারণ ওমান খুব ভালো শেপে রয়েছে, 10 উইকেটে ম্যাচ জেতা এবং নিজেদের হোম গ্রাউন্ডে খেলছে, এই জায়গাটা তাদের মুখস্থ, দর্শকের একটা সাপোর্ট, সব কিছু মিলে ওমান খুব ভালো শেপে রয়েছে। বাট স্টিল আমার কাছে মনে হয় কালকের ম্যাচটা বাংলাদেশের জন্য ডু অর ডাই ম্যাচ, ঠিক একইভাবে ওমানও চিন্তা করছে। সো আমার মনে হয় যে কালকের ম্যাচটা খুব ভালো একটা ম্যাচ আমরা দেখার অপেক্ষায় আছি। বাংলাদেশের এই ব্যাট প্যাচ থেকে বেরিয়ে আসতে বাংলাদেশ টিমকে সবার সহযোগিতা করা উচিত, মানে খারাপ যায় এই জায়গাটাতে মানে কতটা গুরুত্ব দিচ্ছেন? না, আমি তো সবসময় ফিল করি দিস ইজ দ্য টাইম বন্ডিংসটা আরও স্ট্রং হওয়া দরকার। আমরা যারা মাঠ এবং মাঠের বাইরে আছি তারা সবাই কি করলে ভালো হবে সেই বিষয়টাতে আরও স্ট্রংলি গ্রাপ করা দরকার। আপনি যদি দেখেন মাহমুদুল্লাহ তো বলেছে আমাদের এগ্রেসিভ ক্রিকেট খেলতে হবে, বাট আমরা কেন খেলছি না? আমরা তো বলছি এগ্রেসিভের সংজ্ঞাটা কি? যে জিনিসটাতে আমরা সবচেয়ে বেশি বারবার আমরা বলেছি যে এই মিডল অফ দ্য উইকেটে যে ব্যাটসম্যান যখন খেলবে তার ডিসিশন মেকিংয়ের উপরে অনেক কিছু নির্ভর করে টিমের ভালো মন্দর। তো সেই জায়গাগুলোতে আমাদের ফোকাস করা দরকার। আপনি যদি দেখেন আমার কাছে মনে হয় না যে আমরা ফেয়ারলেস ক্রিকেট খেলেছি। একটা অদৃশ্য একটা চাপ আমাদেরকে গ্রাস করেছে, যদি আমরা হেরে যাই স্কটল্যান্ডের সাথে কি হবে না হবে, এত কিছু। ওমানের সাথেও খেলাতে আমি মনে করি যেটা আমরা ফিল করছি যে এখানে আপনাকে ফেয়ারলেস খেলতে হবে, বিকজ দিস ইজ দ্য টাইম আপনার ইয়ুথ অ্যান্ড এক্সপিরিয়েন্সের লাস্ট একটা কম্বিনেশন চলছে। আল্লাহ না করুক এই T20 ফরম্যাটে যদি আমরা আপনার কোয়ালিফাই না করতে তাহলে আপনি দেখবেন যে দৃশ্যপট থেকে অনেকেই হারিয়ে যাবে এবং সেই জায়গাগুলো নিয়ে একটা তৈরি হবে। বাট আমরা যেটা চাই সেটা হলো এই যে বেস্ট টাইম, আমরা কিন্তু বলে গেছি যে আমরা এই টিমটা T20-তে আমরা সেমিফাইনালে যেতে চাই, বাট এটাতে একটা কনফিডেন্স ছিল দেখেই বলেছি। বাট শুধুমাত্র একটা ম্যাচ হারার পরেই আপনার সব কিছু শেষ হয়ে যেতে পারে এটা আমি বিশ্বাস করি না। এখন হলো টিমের যে কাজটা দরকার, আমার টিম ম্যানেজমেন্টের একটা বড় ভূমিকা রয়েছে, প্লেয়ারগুলোকে বুস্ট আপ করা, যে যত তাড়াতাড়ি সম্ভব এই অদৃশ্য একটা চাপ থেকে বের হয়ে আসতে হবে। এবং আই হোপ আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবাই কিন্তু ওখানে আছে, বড় বড় আমি বলবো যে ডিসিশন মেকাররা। সো তারা যদি একটু কনসার্নস করে প্লেয়ারদেরকে সাহস দিতে পারে, আপনি ওমানের সাথে ইনশাল্লাহ দেখবেন যে কোনো সমস্যাই হবে না। ওমানের সাথে বাংলাদেশের একাদশটা আসলে মানে এইখান থেকে দুইটা পরিবর্তন আসার চান্স। পরিবর্তন আমি আসলে পরিবর্তন একটা জায়গা নিয়ে কথা হচ্ছে, নাইম আর সৌম্যর জায়গাটা নিয়ে। সৌম্য বেশ আসবে না, এটা মনে বোঝা যায়। তাসকিনকে আমি খেলানোর পক্ষেই থাকবো, কারণ ওমান এত গতি বলার ফেস করাটার একটা বিষয়টা, কারণ তাসকিন এক্সট্রাঅর্ডিনারি বোলিং করছে পাওয়ার প্লেতে, সেই জায়গায় আমি তাসকিনকে মানে কি ফার্স্ট ওভার ইভেন সেকেন্ড ওভারটাও পাওয়ার প্লেতে 2 ওভার ভালো বোলিং করেছে। সো আমার মনে হয় যে সৌম্যর জায়গায় নাইমের একটা চেঞ্জ আসতে পারে। বাট আমি মানে ব্যাক অফ মাইন্ডে একটা জিনিস কাজ করছিল যেটা আপনার মাধ্যমে শেয়ার করতে চাই। মনে হচ্ছিল শেখ মাহাদিকে ওপেন করিয়ে দেই, শামীমকে নিচে ইনক্লুড করে নিই, কেমন হয়? বিকজ আমাদের ওপেনাররা যা করছে এর চেয়ে খারাপ তো আর হবে না। তো শেখ মাহাদি তো আমরা জানি যে 120, 25, 30 পেসের বলারকে ওপেনিং করার অ্যাবিলিটি রাখে। শামীম যদি নিচে ইনক্লুড হয়, মানে আমি খুব ভালো মতো জানি, এজন্য বলছি এরা কিন্তু 125, 30 অ্যারাউন্ড 135 বল ফেস করে খুব ভালো অ্যাবিলিটি রয়েছে। সেই জায়গায় এই কোয়ালিফাই রাউন্ডে আমি যদি শেখ মাহাদিকে ওপেন করে শামীমকে নিচে ইনক্লুড করি, মানে ওপেনিংয়ে সৌম্যকে বাদ দিয়ে, সো সেই জায়গায় আমি বেশি মানে এই ধরনের একটা চমক হলেও কোনো সমস্যা আমি দেখছি না। সো এটা জাস্ট এমনি ব্যাক অফ মাইন্ডে কাজ করেছে। বাট নর্মালভাবে আমার মনে হয় যে নাইমকেই হয়তো আমরা সৌম্যর জায়গায় দেখতে পাবো। বাট আমাদের দলে যদি সাকিবের মতন একজন প্লেয়ার থাকে, মানে হিসাবে তো সাকিবই এই ম্যাচ জেতানোর অ্যাবিলিটি রাখে, মানে তার বোলিংটা দিয়েই। বোলিংটা আসলে কিন্তু সাকিব এক্সট্রাঅর্ডিনারি করছে, আইপিএলেও করেছে, এখানেও করছে এবং কন্টিনিউ করে যাচ্ছে। ডোমেস্টিকে আমাদের হোমে যখন খেলেছি তখনও করেছে। ব্যাটিংটা খুব স্ট্রাগল করছে সাকিবের, ওই ব্যাটিংটা আমরা পাচ্ছি না যেটা ওয়ানডে ওয়ার্ল্ড কাপে আমরা যেটা দেখেছি। আমরা খুব প্রত্যাশা করছি সেই ধরনের ব্যাটিংটা যদি সাকিব ফিরে পায় তাহলে তো কথাই নেই, তাহলে আমরা ডমিনেট করব। মানে ওই যে অ্যাডজাস্টমেন্টটা তারেক যেটা বললো, আমার মনে হয় যে অ্যাডজাস্টমেন্টটা হয় কি আইপিএল না, আপনি যদি বাংলাদেশের ওই অ্যাডজাস্টমেন্টটা করার এখান থেকে যে ওখানে টাফ, আইপিএলে সাকিব আসলে ব্যাটিং করার সুযোগই পায়নি। কয় ওভার ব্যাটিং করেছে, খুব বেশি হলে 2 ওভার 3 ওভার। সো ব্যাটিং করার সুযোগ পায়নি। এই জায়গায় কনফিডেন্সটা ফিরে আনার জন্য যে ব্যাটিংটা দরকার সেটা সে পায়নি। সে এখন ব্যাটিংয়ে গেছে ঠিক বাংলাদেশে যেভাবে ব্যাটিং করেছে তার অপোজিট একটা উইকেটে, মানে ওই যে অ্যাডজাস্টমেন্টের যে ব্যাপারটা, সেই জায়গাটা আসলে সাকিব সময় পায়নি। মানে টসটা কি বাংলাদেশের জন্য কোনো রাখে গুরুত্বপূর্ণ ছিল গতকাল, মানে টসে জিতে আমরা আগে? তো আমার কাছে মনে হয় যে কোনো আসলে জোর করে দোষ চাপানোর আসলে দরকার নেই, সবকিছু আমাদের ফরে ছিল। বাট আমরা কিছু মিস্টেক করেছি, মেজর মিস্টেক, যেটা মেজর মিস্টেকটা করেছি। এবং আমি আমাকে বলেছিলাম যে একটা অদৃশ্য চাপ আমরা নিয়ে ফেলেছি প্লেয়াররা, যেটা আমি মনে করি সেটা উচিত হয়নি। বিকজ আমরা যেমন অস্ট্রেলিয়া হয় কি আমাদের বাংলাদেশের সাথে খেলতে গেলে ওরা একটা অদৃশ্য চাপ
নিয়ে নেয়, ফিল বড় করে team, যে even খারাপ ভারতও। কিছু হয়ে যায় কিনা। আমরা কিন্তু এই স্কটল্যান্ড ম্যাচ নিয়ে আমরা কিন্তু শঙ্কায় ছিলাম, বিকজ আমরা দুইটা প্রস্তুতি ম্যাচে আমরা ঠিক সিমিলার মিস্টেকের কারণে হেরেছি এবং সেখান থেকে আসলে আমরা বের হয়ে আসতে পারিনি। দ্যাট ইজ দ্য প্রবলেম। আদারওয়াইজ আপনি যেটা বলেছেন, আমি বিশ্বাস করি যে খুব বেশি চেঞ্জিংয়ের আমি বিশ্বাসী না, যেটা যেটা হওয়া উচিত মানে না। আমরা বাংলাদেশের প্লেয়ারের যে অ্যাবিলিটিটা আছে যেটা চেয়েছি সেটা হলো যে ম্যানেজমেন্ট থেকে একটা গ্রিন সিগন্যাল দেওয়া উচিত যে হ্যাঁ আমরা এদেরকেই ভরসা করেছি, হারে জিতে যাওয়া হবে 3টা ম্যাচ, ইউ উইল বি কন্টিনিউ। আমার মনে হয় যে তাহলে প্লেয়ারদের জন্য অনেক বেশি ভালো হয়, তারা নিজেদেরকে ফ্লারিশ করার সুযোগটা পাবে। সেই জায়গাটা যদি একটু ফোকাস করে, আমার মনে হয় যে এক ম্যাচ হেরে সব উলট পালট করার কোনো না। আমার মনে হয় বোলিং ডিপার্টমেন্ট আহামরি কোনো কিছু ভুল করেনি, যার কারণে আপনার পুরো বোলিং ডিপার্টমেন্টটাকে চেঞ্জ করতে হবে। দে ডান ওয়েল, বাট মেজর যে আমি যেটা বলেছি যে আমি 18 ওভারে তাসকিনকে নিব কিনা সেটা ডিসিশন ডিপেন্ড করতেছে আসলে তার অ্যাবিলিটি কতটুকু আছে, তাসকিন পারবে কি পারবে না। যে তাসকিন যদি দলে আসে, জায়গাটায় আমার মনে হয় যে কিছু কিছু জায়গায় মেজর ডিসিশন মেকিং এর জায়গাটা ঠিক করলে হবে। ফিল্ডিং দেখলাম ইজ ভেরি পোর, মানে এরকম একটা ফিল্ডিং নিয়ে একটা ছেলের 11তে মানে টি-20 ক্রিকেটে দোদুল একটা জিনিস কি, টি-20 ক্রিকেটে আপনি একজন দুজন ফিল্ডারকে কম্প্রোমাইজ করা যায়। কেন করা যায়? টি-20 ক্রিকেটে সবসময় কিন্তু শর্ট ফাইনালে অথবা শর্ট থার্ডম্যান এই পজিশনটা, স্পেশালি শর্ট ফাইনালে একটা তো বল যায় কম, মানে ওই জায়গাটা একটা ফিল্ডারকে একটু চাইলে হাইড করে রাখা যায়। তাসকিন গতকালকে যে ক্যাচটা মিস করেছে সেটা আসলে লাইটের কারণে যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে হতে পারে। সো ওইটাকে আমি ব্লেম দেব না, বাট স্লিপে একটা চলে ওইটা টাফ ক্যাচ, ওইটা আসলে ধরার মতো ক্যাচ ছিল না। ব্যাটিং আমার হিজ অ্যাপ্রোচ ইজ ভেরি পোর, মানে ওর ফিজিক্যাল মানে স্ট্রাকচারটা এরকম, ওইটা মেনে নিতেই হবে। খুব বেশি আসলে ওইরকম হয় না, মানে জেনুইন পেস বোলার যারা, তো যে 148 বল করে স্পেশালি। আমার কাছে মনে হয় ব্যাটিংয়ে একটা জিনিস আমাদের ফোকাস করতে হবে, যেই ব্যাটসম্যানগুলো ভালো কনফিডেন্ট আছে, যেটা বললো যে প্রেশারটা নিয়েছে কারা, সিনিয়র প্লেয়াররা কেন নিয়েছে? বিকজ স্কটল্যান্ডের সঙ্গে একটা প্রেশার, রানে ছিল না, সময় নিয়েছে। যারা ফর্মে রয়েছে সেই ব্যাটসম্যানগুলোকে কিভাবে ইউজ করা যায় সেটাতে মনে কালকে একটু চিন্তা করার জায়গা রয়েছে। মানে আমি আফিফ, সোহান এবং এই দুজন স্পেশালি বলছে মাহমুদুল্লাহ, ইভেন মাহমুদুল্লাহ, মাহাদি তো নিচের দিকে রয়েছে, ইভেন মাহমুদুল্লাহ, কারণ মুশফিক এবং সাকিব ওরা খুব বেশি কনফিডেন্ট আমি বলবো না, বাট এরা কিন্তু ভালো, সোহান, আফিফ কিন্তু ভালো শেপে রয়েছে। সো এদেরকে আরেকটু কিভাবে বেশি ইউজ করা যায় সেই জিনিসটাকে আগে সিচুয়েশন বুঝে ব্যাটিং অর্ডারে একটু এদিক ওদিক যদি সিচুয়েশন ডিমান্ড করে সেটা করা যেতে পারে। আমার আদারওয়াইজ আমার মনে হয় কালকেও মুশফিককে একটু লেটে যদি নামানো হতো, অনেকে বলছে যে না, কালকে কিন্তু সিচুয়েশনটা ডিফারেন্ট ছিল, আপনার আর্লি উইকেট পড়ে গিয়েছে, সেখানে কিন্তু মুশফিক এখানে যে সময় নিয়েছে দ্যাটস ফাইন, বাট ফিনিশিংটা করতে পারেনি। সো আমার মনে হয় যে এই ধরনের সিচুয়েশন হলে মুশফিক, সাকিব একটু সময় নিয়ে খেলতে গেছে ঠিক আছে, বাট যদি সিচুয়েশন এমন হয় যে 8-10 ওভার হয়ে গেছে, তখন আপনার যারা কনফিডেন্ট, যারা বড় শট খেলার মধ্যে রয়েছে তাদেরকে একটু এগিয়ে দেওয়া যেতে পারে। ছক্কা মেরে কিন্তু ম্যাচটাকে, হ্যাঁ, মুশফিকের একটা শট ছিল, মুশফিকের যদি আর 2-1 ওভার থাকতো তাহলে ম্যাচটা, সেটা মুশফিক আসলে কালকে যে সিচুয়েশন ছিল ওই পজিশনে ঠিক ছিল, ওই জায়গায় স্কুপ, ওইটা আসলে মানে ওই শটটা ওই মুহূর্তে হয়তো বা অনেকে আবার বলছে, মানে একটা ইকুয়েশন মিলাচ্ছিল যে বাংলাদেশ যদি কালকে ম্যাচটা হেরেছে, হারলে ভালো, একটা ম্যাচ হারলে আমরা হয়তো ইংল্যান্ডের গ্রুপে চলে যেতে পারি, মানে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তানকে ফেস করলাম না। বাট ঘটনাটা মানে সত্য না, মানে না, এখানে একটা বিষয় আমি 100% ক্লিয়ার না, আমি যতটুকু জানি একটা ক্লজ রয়েছে, সেটা হলো সম্ভবত দুইটা অ্যাসোসিয়েট কান্ট্রি একই গ্রুপে খেলতে পারবে না, লাস্ট একটা ক্লজ রয়েছে। সেই ক্ষেত্রে শ্রীলঙ্কা যদি গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে তারা যেই গ্রুপে যাচ্ছে, বাংলাদেশ রানার্স আপ হলেও ওই গ্রুপে থাকতে পারবে না। সেই ক্ষেত্রে আমরা যদি গ্রুপ রানার্স আপ হয়েও যাই, আমি ওই ক্লজটা যদি ক্লিয়ার হয়ে আরো, তাহলে সম্ভবত আমাদের সেম গ্রুপেই খেলতে হবে যদি শ্রীলঙ্কা ওদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায়। সো এখানে একটা ব্যাপার হচ্ছে শ্রীলঙ্কা বাংলাদেশ, আমাদের গ্রুপ থেকে স্কটল্যান্ড চ্যাম্পিয়ন হলেও আমরা ওই গ্রুপেই খেলতে হবে। সো বিষয়টা হচ্ছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ, মেইন বিষয়টা হচ্ছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ দুইটা টেস্ট প্লেইং নেশন সম্ভবত একই গ্রুপে খেলতে পারবে না। যদি শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে তো তারা গ্রুপ এতে চলে যাচ্ছে, তাহলে বাংলাদেশকে ডিফারেন্ট গ্রুপে, মানে ইন্ডিয়া পাকিস্তানের গ্রুপে যেতে হচ্ছে। সুতরাং কালকে বাংলাদেশ ওমানের বিপক্ষে আউটপ্লেট খেলবে, এটাই তো আমরা প্রত্যাশা করতে পারি। না, অবশ্যই আপনি আউটপ্লেট খেলতেই হবে, বিকজ আপনি এই ওয়ার্ল্ড কাপের এত বড় মঞ্চে থেকে আপনি এখান থেকে ফেরত আসবেন এটা কেউই আশা করে না। এবং যারা আছে, আপনি যদি দেখেন যে কালকে কিন্তু খেলা শেষে ওখানকার দর্শকের কিছুটা প্রতিক্রিয়া নিয়েছিল যে অনেক কষ্ট করে তারা ওই দেশে থাকে এবং দেশের প্রতি যে ভালোবাসাটা, আসলে আমরা কেউই এটা আশা করিনি যে আমরা 2012 সালে হেরে এসে 9 বছর পরে 2021-এ এসে সেম মিস্টেকটা আমরা কন্টিনিউ করলাম, যেটা কেউই মেনে নেবে না। বাট ওমানের সাথে যেটা আপনাকে আপনার মোরাল যে ভিক্টোরিটা আমরা বলেছি, যে কনফিডেন্সটা আপনার দরকার, সেই জায়গাটায় আমার মনে হয় যে দিস ইজ দ্য বন্ডিং টাইম। আপনি যদি, আমার মনে হয় না যে খুব বেশি আপনাকে ভুগতে হবে। বিশ্বের বড় বড় প্লেয়াররাও টুইট করেছে, মানে অ্যাজ এ টেস্ট নেশন প্লেইং কান্ট্রি
বাংলাদেশ স্কটল্যান্ডের সাথে হারাটারে কেউ মানতে পারছে না আসলে। মানতে পারার কথাও না, এটা খুবই স্বাভাবিক, আমরাই তো মেনে নিতে পারছি এটা না। বাংলাদেশের কোনো মানুষই মানবে না, এটা আমরা কেউই মেনে নিতে পারছি না। বাট অনেস্টলি এবং বাংলাদেশের রিসেন্ট পারফরমেন্সের এবং তারা কারণে কিন্তু পরপর 3টা সিরিজ উইন বাংলাদেশকে করার ম্যাচের পর আগে একটা টিপ্পণীও দিয়েছিল যে পাপুয়া নিউগিনি এবং ওমান যে বাংলাদেশ দল যে খুব একটা ভালো তাও না। না, ওইটা তো একটা মাইন্ড গেম খেলে। আমরা যখন ইন্ডিয়ার সঙ্গে খেলি আমরাও কিন্তু এরকম বেশ কিছু মাইন্ড গেম খেলার চেষ্টা করি। সো ওইটা মাইন্ড গেম, ওইটা আসলে প্লেয়াররা মাথায়ও নেয় না। এটা অস্ট্রেলিয়া ইংল্যান্ড বেশি খেলে, এর সবচেয়ে বেশি খেলে। সো আমার মনে হয় যে বাংলাদেশ কালকে সবচেয়ে বড় জিনিস যেটা, আমরা বাঙালিরা খারাপ খেলার পরেও কিন্তু আমরা সবাই সাপোর্ট করছি। তারই যেটা শুরুতেই বললো, জিতি হারি সবকিছুর পরে আমরা বাংলাদেশ, এবং আমরা কিন্তু সাপোর্ট করেই যাব বাংলাদেশের। কালকে যোগ্য দল হিসেবে, হ্যাঁ কালকে যোগ্য দল হিসেবে। সবচেয়ে বড় কথা, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, কালকে সাহস নিয়ে খেলতে হবে। এই সাহসটার একটু ঘাটতি দেখা গিয়েছে গত ম্যাচে, ভয় বা ভীতি। কালকে আমার মনে হয় যে যদি সাহস নিয়ে খেলে ওয়ান সাইডেড ম্যাচ হতে পারে। প্রেস কনফারেন্সে যতটা বিমর্ষ দেখালাম, এখান থেকে তাকে ব্যাক করাবেন কিভাবে? আপনি যদি দেখেন যখন ও মাইক্রোফোনে কথা বলতে যাচ্ছিল, ঠিক একই সময় স্কটল্যান্ডের ড্রেসিং রুম থেকে যে ধরনের আওয়াজটা এসেছে এবং সে যতটা বিমর্ষভাবে বসেছিল, আমরা সবাই কিন্তু এই বিমর্ষ চেহারাটা দেখে হতাশ। বেসিক্যালি যে শকটা আমরা পেয়েছি, সেই শকটা আমরা ভিতরে অ্যাবজর্ব করে ফেলেছি। এটার থেকে বের হয়ে আসতে হবে। ক্রিকেট এটা হবেই, বাট এখান থেকে ফিরে এসে আপনাকে কিন্তু আবার যেটা বলেছি যে সবার ফোকাসটা যেখানে, সেখানে আপনাকে ইন দ্য মিডিল পারফর্ম করতে হবে। দ্যাটস ওয়াই ইউ আর সিলেক্টেড, দ্যাটস ওয়াই ইউ আর ক্যাপ্টেন অফ বাংলাদেশ ক্রিকেট। সো আমার মনে হয় যে এখান থেকে ইনশাআল্লাহ বাংলাদেশ বেরিয়ে আসবে। সেই দুজনের কাছে সেটা হচ্ছে যে বাংলাদেশ কালকে জিতবে, এটা আমরা প্রত্যাশা করি। আজকে নেদারল্যান্ডের একজন প্লেয়ার 4টা উইকেট নিয়ে হ্যাটট্রিক করেছে। নেদারল্যান্ড অলরেডি 7 উইকেটে জিতেও গেছে। মানে তাহলে এই তাদের এই হার আবার হ্যাটট্রিক কিভাবে দেখেন? না, এটা আয়ারল্যান্ড জিতবে, এটা আমরা ধরেই নিয়েছিলাম। আয়ারল্যান্ড এবং শ্রীলঙ্কা ওদিক থেকে দুটা দল, আয়ারল্যান্ড শ্রীলঙ্কার ম্যাচের পরে ডিসাইড হবে কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। রানার্স আপ দুটাই কিন্তু টেস্ট প্লেইং নেশন। সো তারা দুটো একটা ভালো ম্যাচ খেলবে হয়তো, বা যে 1 আর 2 এর মধ্যে ফাইট হবে, কে 1 হবে 2 হবে। বিকজ তাদের বাকি দুটা দল, পাপুয়া নেদারল্যান্ডস এবং আপনার আরেকটা দল, এই দুটা দল নামিবিয়া, এই দুটা দল আসলে কিন্তু স্বাভাবিকভাবে ওই গ্রুপ থেকে উঠবে না, এটা ধরে নিয়েছে। আর হ্যাট্রিকের যে ব্যাপারটা, আমার মনে হয় যে এইসব দলের কাছে এই ধরনের রেকর্ডগুলো কিন্তু আসলে প্লেয়ারকে ইন্সপায়ার করে পরে ম্যাচের জন্য, সেটাই ঘটেছে। হয়তো পরের ম্যাচে দেখবো আমরা। যাই হোক, আমরা প্রত্যাশা করি বাংলাদেশ কালকে সবার মন জয় করে ওমানের বিপক্ষে জয় দিয়ে তারা আবার বিশ্বকাপের এই ধারা ফিরবে, এই তো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করলাম গ্যালারি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন দুজন অতিথির সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সব সময় চোখ রাখুন এনটিভির পর্দায়।